প্রিয় দর্শক, ইরানের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা এবং তার পরবর্তীতে যেই নানান ধরনের ভয়ঙ্কর সব ঘটনা, সেই সবকে নিয়ে যখন সারা বিশ্ব একটা আতঙ্কের মধ্যে রয়েছে, হতাশায় রয়েছে, শোকের মধ্যে রয়েছে, তখন সেই মুহূর্তে আমাদের সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেই বিবৃতি নতুন করে অনেকের মধ্যে এই প্রশ্ন জাগাচ্ছে যে বিএনপি কি সত্যি সত্যি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের বিশেষ চুক্তির মাধ্যমে ক্ষমতায় এসেছে, নাকি ক্ষমতায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রের দাসত্ব করা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। অথবা কেউ কেউ বলছেন যে বিশেষ কারো চাপেই কি, বিশেষ কোনো শক্তির চাপে পড়েই কি বাংলাদেশ এই ধরনের বিবৃতি দিল। কী ধরনের বিবৃতি দিয়েছে তাও হয়তো আপনারা এর মধ্যে জেনেছেন। বিষয়টি হচ্ছে যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের উপরে যুক্তরাষ্ট্র হামলে পড়ল, তারা সামরিক অভিযান শুরু করলো। এই বিষয়টি যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের একক ক্ষমতায় করতে পারেন না। এই ধরনের সামরিক অভিযান চালাতে গেলে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হয়। যেহেতু তিনি কংগ্রেসের অনুমোদন নেননি, সেই জায়গা থেকে এখন সেই দেশেই আইনি বিতর্ক শুরু হয়েছে এর মধ্যে, এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই এই অভিযানের বিরুদ্ধে যথেষ্ট জনমত গড়ে উঠতে শুরু করেছে। এই যখন অবস্থা, এবং শুরুতেই বলছিলাম সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে, তখন আমাদের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিল, সেই বিবৃতিতে প্রকারান্তরে মনে হলো যে এই হামলার জন্য ইরান দায়ী। কেন? যেহেতু যুক্তরাষ্ট্র এবং ইরানের যৌথ হামলার পরে ইরানের অস্তিত্বই এখন সংকটের মুখে, সেই জায়গা থেকে ইরান মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্রে, যেখানে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি রয়েছে, সেই সব স্থাপনাগুলোকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই জায়গা থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, সেটি বরং আমাদের সংবিধান বিরোধী একটা স্টেটমেন্টের পর্যায়ে পৌঁছেছে বলে অনেকেই মন্তব্য করছেন। সংবিধান বিরোধী কোন জায়গা থেকে সেটি আমি আসছি। বিষয়টা হচ্ছে যে বিবৃতিতে কি বলা হয়েছে, যদি সবার সুবিধার্থে একটু বলি আপনাদের সামনে। বিবৃতিতে বলা হচ্ছে যে ইরানের উপর বাংলাদেশ, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলে কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দাও জানায় বাংলাদেশ আশা করে যে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি বিরাজ করবে, যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা হবে। এবং বলা হচ্ছে যে ইরানের উপরে হামলার পরিপ্রেক্ষিতে সেই দেশে অবস্থানরত আমাদের বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন, এবং বাংলাদেশ সরকার সতর্ক করে দিয়ে বলছে যে অব্যাহত শত্রুতা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করবে। মানে বিষয়টা কি দাঁড়ালো? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি সহ তার মেয়ে, জামাতা, নাতি, সে দেশের গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের প্রধানেরা, প্রতিরক্ষা মন্ত্রী সহ প্রায় 41 জন মানুষ নিহত হলেন। আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুতেও শোক জানাতে পারল না, শোক জানিয়ে একটা লাইন এই বিবৃতিতে উল্লেখ করা হলো না। এবং যেই রাষ্ট্রগুলোর বিমান ঘাঁটি বা সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালালো, সেই রাষ্ট্রগুলোর কথা বলা হলো যে সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে, অর্থাৎ প্রকারান্তরে ইরানকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো, দোষী সাব্যস্ত করা হলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মাধ্যমে। আর যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সরাসরি হামলা চালালো কোনো ধরনের উস্কানি ছাড়াই, সেই বিষয়েও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নামটি উল্লেখ করা হলো না। বলছিলাম সংবিধান পরিপন্থী একটা বিবৃতি। কেন? আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা রয়েছে যে বাংলাদেশ বিশ্বের যে কোনো আগ্রাসন বিরোধী অবস্থানে তার নিজের অবস্থান বজায় রাখবে এবং আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে থাকবে। একই সাথে কেউ যদি অবৈধভাবে বল প্রয়োগ করে তার বিরুদ্ধেও বাংলাদেশের অবস্থান নেওয়া উচিত। এই হচ্ছে সংবিধানে স্ট্রেট বলা রয়েছে। এবং আমাদের সংবিধান তো সবসময় এটাই পারমিট করে যে আমরা সবসময় নিপীড়িতের পক্ষে থাকব। সেখানে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিল তাতে স্পষ্ট আমরা নিপীড়িতের পক্ষে নয়, আমরা বল প্রয়োগকারীর পক্ষে। এটি নিঃসন্দেহে আমাদের নৈতিকতার জায়গা থেকে, আমাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে আমাদের মাথা
হেড করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে কেন কেন আমাদের সরকার এমন একটি বিবৃতি দিতে গেল? যেটুকু জানা গেছে যে শনিবার রাতে যখন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের উপর হামলা চালায় তখনই জরুরি সভা করেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে। রোববার সকালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করেন এবং তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির তিনিও বৈঠক করেন। এদিকে আবার ঢাকার সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের প্রতিনিধির সঙ্গেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অর্থাৎ পররাষ্ট্র সচিব বৈঠক করেন। এটি ঠিক আছে যে সেখানে অবস্থানে তো আমাদের বাংলাদেশিরা কী অবস্থা আছেন বা তাদের নিরাপত্তা নিয়ে খোঁজখবর দিতে হবে, কিন্তু সব মিলিয়ে যে দৌড়ঝাঁপ তাতে মনে হচ্ছে যে এই সব দৌড়ঝাঁপ শেষে যে বিবৃতিটি দেওয়া হয়েছে বেশ হিসাব নিকাশ করে দেওয়া হয়েছে যে কিভাবে দিলে যুক্তরাষ্ট্রের আনুকূল্য পাওয়া যাবে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের কথা যদিও আমরা ধরি যে যুক্তরাষ্ট্র আসলে কি ক্ষুব্ধ হতো ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে একটা শোক বার্তা দিলে? যুক্তরাষ্ট্র কি এতই ইমম্যাচিউর? অথবা যুক্তরাষ্ট্র ইসরায়েল যে হামলা চালিয়েছে সরাসরি তার বিরুদ্ধে কথা বললেও কি যুক্তরাষ্ট্র তার ক্ষিপ্রতা প্রকাশ করত? সারা বিশ্ব যখন এটি নিন্দা জানাচ্ছে তখন আমরা বাংলাদেশ কি বললো তাই নিয়ে যুক্তরাষ্ট্র পড়ে থাকতো? এবং এগুলো তো কূটনৈতিক ভাষা, অর্থাৎ দুর্বলতা আমাদের মনেই। সব ধরনের ভয় ভীতি আমরাই সঞ্চয় করে রেখেছি। যুক্তরাষ্ট্রকে যে কোনো মূল্যে খুশি রাখতে হবে। কেউ কেউ বলছেন চাপে পড়ে এই ধরনের বিবৃতি দেওয়া হয়েছে। কে চাপ দিতে যাবে এই সময়ে? আর এই ধরনের বিবৃতি আর কোথায় দেওয়া হয়েছে আমরা জানি না। এবং শুরুতে এই জন্যই বলছিলাম যে এত বড় একটা ঘটনায় যদি আমাদের সংবিধান সম্মতভাবে কোনো ধরনের স্টেটমেন্ট আমাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে দিতে না পারি, তাহলে যে প্রশ্নগুলো উঠছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গেই বিশেষ কোনো চুক্তির মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে কিনা, অথবা ক্ষমতায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রকে খুশি রেখেই বিএনপি পথ চলতে চায় কিনা, অথবা যে পররাষ্ট্র মন্ত্রী আমাদের খলিলুর রহমান তাকে নিয়ে যে বিতর্ক রয়েছে যে তিনি যুক্তরাষ্ট্রের চাপেই তিনি তার জায়গাটি দখল করে নিতে পেরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তিনি তার কারসাজির মাধ্যমে এই ধরনের কোনো বিবৃতি দেওয়াতে সক্ষম হয়েছেন কিনা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।